প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীবৃন্দ, তোমার সাথে আলোচনা করতে যাচ্ছে আমাদের পরিমাণগত রসায়নের লেকচার নাম্বার 21 ঘনমাত্রা সম্পর্কে। এই টপিকটি আমাদের সিকিউ বলো বা এমসিকিউ বলো দুটার জন্য কিন্তু খুবই বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। আমাদের এই ঘনমাত্রা সম্পর্কে যখন আমরা বলবো, ঘনমাত্রা হচ্ছে আমাদের তিনটে এককে হয়ে থাকে। প্রথমটা হচ্ছে এটাকে বলা হয় মোলারিটি, যার এককটা হচ্ছে আমাদের বলা হচ্ছে মোলার। মোলারিটির এককটা হচ্ছে মোলার, যেটাকে আমরা প্রকাশ করব হচ্ছে ক্যাপিটাল এম দ্বারা। এরপর আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে নরমালিটি। এটির একক হচ্ছে আমাদের নরমাল, যেটি প্রকাশ করা হয় ক্যাপিটাল এম দ্বারা। এবং সর্বশেষ যেটি আছে সেটাকে বলা হয় মোলালিটি, যেটির একক হচ্ছে আমাদের মোলার, এবং যার একক হচ্ছে আমাদের ছোট হাতের এম বা স্মল এম। তার মানে হচ্ছে ঘনমাত্রার প্রকাশক আমাদের তিনটে জিনিস আছে: মোলারিটি, নরমালিটি এবং হচ্ছে আমাদের মোলালিটি। তো আমরা হচ্ছে এক একটা করে শিখবো। প্রথম আমরা যদি সংজ্ঞায় চলে আসে, সেটা হচ্ছে মোলারিটি কাকে বলা হয়। বলছে নির্দিষ্ট তাপমাত্রা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন হবে না। নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি দ্রবণের 1 লিটার অথবা 1000 মিলিলিটার আয়তনে যত মোল দ্রবীভূত থাকে, যতটুকু মোল দ্রবীভূত থাকবে, সেই মোল সংখ্যাকে ওই দ্রবণের আমাদের মনে হবে মোলারিটি। আচ্ছা, একটু বলে রাখি, আমাদের নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা হচ্ছে 1000 মিলিলিটার আয়তনে যতটুকু মোল দ্রবীভূত থাকবে সেটাকে আমরা বলবো মোলারিটি। সহজ করে যদি বলি, প্রতি লিটার আয়তনে যত মোল দ্রব থাকবে সেটা তার কি বলতো মোলারিটি। এবং এই মোলারিটির এককটা হচ্ছে আমরা কি বলছিলাম, মোলার, ক্যাপিটাল এম। এখন যদি তোমাকে আমি বলি যে আমাদের হচ্ছে 1 লিটার বা হচ্ছে যে 1000 মিলিলিটার আয়তনে আমাদের 1 মোল পরিমাণ দ্রবীভূত আছে, তাহলে তার মোলারিটি কত হবে? মোলারিটি হবে 1 মোলার। কত মোলার? 1 মোলার। 1 লিটার আয়তনে 1 মোল দ্রবীভূত থাকবে, তখন তার মোলারিটি হচ্ছে 1 মোলার। এখন যদি আমাদের 5 মোল দ্রবীভূত থাকে, 5 মোল যদি দ্রবীভূত থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে 5 মোলার। তাহলে প্রতি লিটার আয়তন বা হচ্ছে 1000 মিলিলিটার আয়তনে যতটুকু মোল দ্রবীভূত থাকবে সেটা তার হচ্ছে কি বলতো মোলারিটি। এরপর আমরা আসবো হচ্ছে আমাদের নরমালিটি। এটাও কি বলা আছে দেখো তো, নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ এখানেও তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণের 1 লিটার বা 1000 মিলিলিটার আয়তনে, এবার বলা হয়েছে যত গ্রাম দ্রবীভূত থাকবে সেই ভর সংখ্যাকে আমরা বলবো ওই দ্রবণের নরমালিটি। তাহলে দুটার মধ্যে পার্থক্যটা কোথায়? দুটার ক্ষেত্রে কিন্তু আয়তনের মান সেম, তবে আগে ছিল আমাদের যত মোল দ্রবীভূত থাকে, এখন হবে যত গ্রাম দ্রবীভূত থাকে সেটা হবে তার নরমালিটি। তাহলে মোল দ্রবীভূত থাকলে আমরা বলবো হচ্ছে মোলারিটি, আর ভর দ্রবীভূত থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে নরমালিটি। তাহলে এটা উদাহরণ যদি আমরা বলি যে 1 লিটার বা 1000 মিটার আয়তনে আমার ধর হচ্ছে 1 গ্রাম দ্রবীভূত আছে, তাহলে এখন সেটা কি নরমালিটি হবে নাকি মোলারিটি হবে? যেটা আমাদের ভর দ্রবীভূত আছে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নরমালিটি। আর যেটা আমাদের 1 গ্রাম দ্রবীভূত আছে, তাহলে সেটাকে আমরা বলতে হবে 1 এন বা হচ্ছে 1 নরমাল। একই রকম ভাবে যদি আমরা বলি যে 1 লিটার বা 1000 মিলিলিটার আয়তনে আমাদের 5 গ্রাম দ্রবীভূত আছে, 5 গ্রাম দ্রবীভূত আছে, তাহলে তার নরমালিটি হবে কত বলতো 5 এন, অর্থাৎ 5 নরমাল। তাহলে মোলারিটি ছিল মোল পরিমাণ দ্রবীভূত হয়, আর নরমালিটি হচ্ছে আমাদের কি বলতো ভর পরিমাণ দ্রবীভূত হয়। এরপর আমরা যেটা দেখবো ডিফারেন্ট, সেটা হচ্ছে মোলালিটি। আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে কোনো তাপমাত্রায়, অর্থাৎ মনে রাখবো মোলারিটি এবং নরমালিটি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রা কিন্তু পরিবর্তন করা যাবে না। তবে মোলালিটি তাপমাত্রার উপর নির্ভর করে না, সেটা হচ্ছে যে কোনো তাপমাত্রায়। এবং বলছে 1 কেজি বা 1000 গ্রাম দ্রবণে। আগে যে দুটা সংজ্ঞা আমরা পড়ছিলাম সেখানে ছিল আয়তন, 1 লিটার বা 1000 ml আয়তনে, আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ভর, অর্থাৎ 1 কেজি বা 1000 গ্রাম দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে সেই মোল সংখ্যাকে আমরা বলবো হচ্ছে মোলারিটি। তাহলে এখানে দেখো তো মোলারিটির সাথে কিন্তু মোলারিটি একটা ম্যাচ পাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের মোলারিটিতে মোল দ্রবীভূত হয়, মোলালিটিতে হচ্ছে আমাদের কি বলতো মোল দ্রবীভূত হয়। তবে ডিপেন্ড হচ্ছে
মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এবং মোলারিটির ক্ষেত্রে আমাদের দ্রবণটা ছিল কি বলতো আয়তনে, এবার যে দ্রবণটা আমরা পাবো সেটা হচ্ছে কি বলতো ভরে। তাহলে যে কোনো তাপমাত্রায় 1 কেজি বা হচ্ছে 1000 গ্রাম দ্রবণে যত মোল দ্রবিত থাকবে সেটাকে আমরা বলবো ওই দ্রবণের হচ্ছে মোলালিটি। তাহলে আমরা যদি বলি এবার যে আমাদের 1 কেজি বা হচ্ছে 1000 গ্রাম দ্রবণে আমাদের যদি 1 মোল দ্রবীভূত থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মোলালিটি। তাহলে 1 মোল যেহেতু দ্রবীভূত আছে তাহলে তার মোলালিটি হবে কত বলতো 1 মোলার। আর যদি আমাদের ওই 1 কেজি বা 1000 গ্রাম দ্রবণে 5 মোল দ্রবীভূত থাকে তখন সেটাকে আমরা বলতে পারবো 5 মোলার। 5 কি বলতো মোলার। তাহলে হচ্ছে তিনটা জিনিস আমরা পাইলাম, মোলারিটি, নরমালিটি এবং হচ্ছে কি বলতো মোলারিটি। মোলারিটি হচ্ছে প্রতি লিটার আয়তনে যতটুকু মোল দ্রবীভূত হবে সেটা তার মোলারিটি, তবে এখানে তাপমাত্রা ফিক্স থাকবে। নরমালিটি হচ্ছে প্রতি লিটার আয়তনে যত গ্রাম দ্রবীভূত থাকবে সেটা তার নরমালিটি, এখানে আমাদের তাপমাত্রার মানটা স্থির থাকবে। তবে মোলারিটি হচ্ছে 1 কেজি বা 1000 গ্রাম দ্রবণে যতটুকু মোল দ্রবীভূত থাকবে সেটা তার হচ্ছে মোলারিটি, এখানে তাপমাত্রার উপর সে কোনো প্রভাব নেই। আচ্ছা, চলে আসবো হচ্ছে আমাদের এবার এই যে আমরা হচ্ছে আমরা এবার যেটা দেখবো বিভিন্ন ঘনমাত্রার মোলার দ্রবণ। অর্থাৎ আমরা যে মোলারিটি বলছিলাম সেখানে বেশ কিছু কি বলতো ঘনমাত্রার মোলার দ্রবণ আছে যেগুলোকে প্রমাণ দ্রবণ বলা হয়। অর্থাৎ যাদের ঘনমাত্রার মানটা ফিক্স থাকে এরকম যে দ্রবণগুলো সেগুলোকে আমরা বলি হচ্ছে প্রমাণ দ্রবণ। এরকম কি কি আছে দেখো তো, এখানে 4টে জিনিস আছে আমাদের। একটা হচ্ছে সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার এবং হচ্ছে কি বলতো মিলিমোলার। তো সেমিমোলার হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলির আয়তনে যদি 0.5 মোল 0.5 মোল বা 1/2 পরিমাণ যদি দ্রবীভূত থাকে তখন সেই দ্রবণের ঘনমাত্রাটাকে বলা হবে সেমিমোলার। মনে রাখবা সেমি মানে অর্ধেক, 1/2। তাহলে 1/2 মানে হচ্ছে 0.5 মোল পরিমাণ যদি দ্রবীভূত থাকে তখন সেই দ্রবণটাকে আমরা বলবো হচ্ছে সেমিমোলার। এবং মনে রাখবা সেমিমোলারের যে ঘনমাত্রাটা এই মানটা ফিক্সড, কতটুকু বলতো 0.5 মোলার। কেন? আমরা বলছিলাম যে 1 লিটার আয়তনে যতটুকু মোল দ্রবীভূত থাকবে সেটা তার কি বলতো মোলারিটি। যেহেতু আমাদের 1 লিটার আয়তনে 0.5 মোল পরিমাণ দ্রবীভূত আছে তাহলে তার ঘনমাত্রাটাকে আমরা বলতে পারবো 0.5 মোলার। এই 0.5 মোলার ঘনমাত্রা হচ্ছে আমাদের সেমি মোলার, যেটাকে আমরা বলতে পারি 1 অর্ধেক বা 1 মোলার ঘনমাত্রার হচ্ছে অর্ধেক হচ্ছে সেমি মোলার। চলে আসবে আমাদের ডেসিমোলারে। নির্দিষ্ট তাপমাত্রা এবার বলছে 1 লিটার বা 1000 মিটার আয়তনে আমাদের যদি 0.1 মোল দ্রবীভূত থাকে তখন সেই ঘনমাত্রাকে আমরা বলবো হচ্ছে ডেসিমোলার। এটাকে আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে 10/1 1/10। তাহলে 1/10 বলতে আমরা কি বোঝাই বলতো 0.1, তাহলে ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার ঘনমাত্রা। তাহলে 1 লিটার আয়তনে 0.1 মোল পরিমাণ যখন দ্রবীভূত থাকবে তখন যে ঘনমাত্রা আমরা পাচ্ছি অর্থাৎ 0.1 মোলার, এটাই হচ্ছে আমাদের ডেসিমোলার। তারপর হচ্ছে আমাদের সেন্টিমোলার। এটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে এখন যদি 0.01 মোল দ্রবীভূত থাকে তখন সেই দ্রবণটাকে আমরা বলবো হচ্ছে আমাদের সেন্টিমোলার। এটাকে আমরা বলতে পারি যে 1/10 মানে 100/1 এই পরিমাণ যখন ঘনমাত্রা হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের সেন্টিমোলার। তাহলে সেন্টিমোলার যে ঘনমাত্রাটা সেটা হচ্ছে 0.01 মোলার। যেহেতু 1 লিটার আয়তনে 0.01 মোল দ্রবীভূত আছে তাহলে তার ঘনমাত্রা দাঁড়াবে হচ্ছে 0.01 মোলার বা হচ্ছে কি বলতো 100/1। এই পরিমাণ ঘনমাত্রাকে আমরা বলবো হচ্ছে সেন্টিমোলার। সর্বশেষ হচ্ছে আমাদের মিলিমোলার। এটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিটার আয়তনে বা দ্রবণে 0.001 মোল যখন দ্রবীভূত থাকবে তখন সেই পরিমাণ ঘনমাত্রাকে আমরা বলবো হচ্ছে মিলিমোলার। তার ঘনমাত্রা মান হবে তাহলে 0.001 মোলার। এটাকে আমরা বলতে পারি হচ্ছে 1/1000। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের 1 লিটার আয়তনে 0.5 মোল থাকলে যে ঘনমাত্রা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 0.5 মোলার। এই 0.5 মোলার মানটাই হচ্ছে সেমি মোলার। আর হচ্ছে 1 লিটার আয়তনে 0.1 মোল দ্রবীভূত থাকলে তখন তার ঘনমাত্রা দাঁড়াবে হচ্ছে 0.1 মোলার, যেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ডেসিমোলার। 1 লিটার আয়তনে 0.01 মোল দ্রবীভূত থাকলে তখন সেটাকে তার ঘনমাত্রা হবে আমাদের কত 0.01 মোলার, যেটাকে আমরা বলবো হচ্ছে সেন্টিমোলার। সর্বশেষ 1 লিটার আয়তনে 0.001 মোল দ্রবীভূত থাকলে তার ঘনমাত্রা দাঁড়ায় হচ্ছে 0.001 মোলার।
এই ঘনমাত্রাকে আমরা বলবো হচ্ছে আমাদের মিলিমোলার। এই ঘনমাত্রা মানগুলো তুমি একটু মনে রাখবা, এটা আমাদের এমসিকিউ তো আসে। এবং মনে রাখবা এই পরিমাণ ঘনমাত্রা গুলোকে বলা হয় প্রমাণ দ্রবণ, যেটা তাদের ঘনমাত্রা মানটা ফিক্স থাকে। আচ্ছা, এবার আমরা চলে আসবো আমাদের এই, এখান থেকে আমাদের একটা খ মার্কের বা অনুধাবনমূলক প্রশ্ন একটা আসে যে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। কেন মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল? আমরা কিন্তু সংজ্ঞায় পড়ছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রার মান যদি পরিবর্তন করা হয় তাহলে কিন্তু ঘনমাত্রার মান পরিবর্তন হয়ে যাবে। তো এটা আমাদের ব্যাখ্যা করার জন্য আমরা যদি বলি, প্রথম হচ্ছে আমাদের মোলারিটি কি বলা হয়। মোলারিটি বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিটার আয়তনে যতটুকু মোল দ্রবীয় থাকবে, ওই মোল সংখ্যাটাকে আমরা বলবো উক্ত দ্রবণের মোলারিটি। মানে 1 লিটার আয়তনে বা 1000 মিটার আয়তনে যতটুকু মোল দ্রবীয় থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে মোলারিটি। প্রশ্ন হচ্ছে কেন তাপমাত্রা পরিবর্তন করলে আমাদের হচ্ছে এই ঘনমাত্রাটা বা মোলারিটি পরিবর্তন হয়। সেটা আমরা একটু দেখি। আমাদের আমাদের হচ্ছে যে আয়তনের সাথে আমাদের হচ্ছে কি, দেখো তো হচ্ছে তাপমাত্রা একটা সম্পর্ক আছে, সেটাকে বলা হয় সমানুপাতিক। আবার হচ্ছে এই আয়তনের সাথে আমাদের হচ্ছে ঘনমাত্রা একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে বলতো ব্যস্তানুপাতিক। এখানে ভি বলতে আয়তন, টি মানে হচ্ছে তাপমাত্রা, আবার এফ মানে হচ্ছে আমাদের ঘনমাত্রা। তাহলে আয়তনের সাথে তাপমাত্রা সম্পর্কে কি বললাম? সমানুপাতিক। অর্থাৎ আমাদের তাপমাত্রা যত বৃদ্ধি করা হবে আয়তনের মানও তত বৃদ্ধি পাবে, আবার তাপমাত্রা কমা দিলে আয়তনের পরিমাণও কিভাবে বলতো হ্রাস পাবে। আবার আয়তনের সাথে আমরা যদি ঘনমাত্রার সম্পর্কটা দেখি সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যখন আয়তন বাড়বে তখন কিন্তু ঘনমাত্রা হ্রাস পাবে, আবার আয়তন কমাই দিলে ঘনমাত্রা আমাদের কিভাবে বলতো বৃদ্ধি পাবে। এবং এই দুইটা সম্পর্ক থেকে আমরা এবার তাপমাত্রার সাথে ঘনমাত্রা একটা সম্পর্ক স্থাপন করতে পারি। কিভাবে? এই 1 নং এবং 2 নং সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে তাপমাত্রার সাথেও আমাদের ঘনমাত্রার সম্পর্ক হচ্ছে কি বাতিক? ব্যস্তানুপাতিক। তার মানে তাপমাত্রা আমরা যখন বৃদ্ধি করব ঘনমাত্রা আমাদের হ্রাস পাবে, আর তাপমাত্রা কমায় দিলে ঘনমাত্রা কিভাবে বৃদ্ধি পাবে। তাহলে আমরা এবার আমাদের ব্যাখ্যায় আসি যে কোন দ্রবণের আয়তনের মান যদি বৃদ্ধি করা হয় তখন হচ্ছে, বা আমরা যদি বলি কোন দ্রবণের তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে আয়তন বৃদ্ধি পাবে, এবং তাপমাত্রা কমায় দেওয়া হলে আয়তন কিভাবে বলতো হ্রাস পাবে। যখন আমাদের আয়তনটা বৃদ্ধি পাবে তখন কিন্তু ঘনমাত্রা কমে যাবে, এবং যখন আয়তন কমবে তখন কিন্তু ঘনমাত্রা আমাদের বৃদ্ধি পাবে। তো আমরা এখান থেকে কি বলতে পারি যে তাপমাত্রা বাড়লে তার কি বাড়ে বলতো? আয়তন বাড়বে। আর যখন আয়তন বাড়ে তখন আমাদের মোলারিটি বা ঘনমাত্রা কিভাবে হ্রাস পাবে। তাহলে তাপমাত্রা বাড়লে শেষ পর্যন্ত আমাদের ঘনমাত্রা কি পেল বলতো? হ্রাস পেল। বিপরীত ভাবে আমরা বলতে পারি তাপমাত্রা যখন কমাবো আয়তনের কিভাবে বলতো কমে যাবে, আয়তন যখন কমে তখন মোলারিটির পরিমাণ কিভাবে বলতো বৃদ্ধি পাবে। তাহলে আমরা এই তিনটা সম্পর্ক থেকে দেখলে বলতে পারবো তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। দ্যাট মিনস তাপমাত্রা বাড়লে আয়তন বৃদ্ধি পাবে, তাপমাত্রা কমা দিলে আয়তন কিভাবে হ্রাস পাবে। আবার এই আয়তনের মানের সাথে ঘনমাত্রার সম্পর্ক হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যখন আয়তন বাড়বে ঘনমাত্রার মান হ্রাস পাবে, এবং আয়তন যখন কমে যাবে ঘনমাত্রার মান বৃদ্ধি পাবে। সর্বশেষ আমরা যদি সরাসরি তাপমাত্রার সাথে ঘনমাত্রার সম্পর্ক স্থাপন করি তাহলে বলতে পারবো সরাসরি যে তাপমাত্রা বৃদ্ধি করলে ঘনমাত্রা হ্রাস পাবে, এবং তাপমাত্রা কমায় দেওয়া হলে ঘনমাত্রা আমাদের বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এইখানে যে আমরা মোলারিটি, নরমালিটি এবং হচ্ছে মোলারিটি পড়ছি, এখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল অংশে শুধুমাত্র মোলারিটি সম্পর্কিত আমাদের অঙ্ক আসে বা ম্যাথ আসে। এই ঘনমাত্রা সম্পর্কিত আমাদের সূত্রগুলো আমরা একটু যদি দেখি, এখানে 4টা সূত্র আছে। এই 4টা সূত্র দিয়ে মোটামুটি হচ্ছে আমাদের ঘনমাত্রা বের করা আমরা কাজটা করতে পারবো। প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে মোল সংখ্যা দিয়ে আমরা যদি ঘনমাত্রা বের করতে চাই, অর্থাৎ প্রশ্নে মোল সংখ্যা থাকলে ঘনমাত্রা বের করার যে সূত্র সেটা হচ্ছে এস সমান এন বাই ভি। আচ্ছা, এখানে এনটা হচ্ছে আমাদের মোল সংখ্যা আর ভিটা হচ্ছে আমাদের আয়তন। তবে তোমার মনে রাখবা এখানে আয়তনের এককটা হচ্ছে আমাদের লিটার। অর্থাৎ মোল সংখ্যার সাথে আয়তনের এককের সম্পর্ক হচ্ছে আমাদের লিটার। তাহলে প্রথম যেটা আমরা পাইলাম মোল সংখ্যা দিয়ে ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে এস সমান এন বাই ভি। এস হচ্ছে আমাদের ঘনমাত্রা, এন হচ্ছে মোল সংখ্যা, ভি হচ্ছে আমাদের আয়তন। তবে মনে রাখতে হবে এই সূত্রে আমাদের আয়তনের যে এককটা হবে সেটা হচ্ছে লিটার। কারণটা কি? মোল সংখ্যার সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে আমাদের লিটার। তাহলে প্রশ্ন যদি কোনো কারণে আয়তন যদি আমাদের মিলিলিটার দেওয়া থাকে সেটাকে আমাকে কনভার্ট করে আমাদেরকে লিটারে আনতে হবে। আচ্ছা, সেকেন্ড সূত্রটা আমরা দেখবো, এটা তোমাদের অনেকেরই পরিচিত,
দ্রবের ভর দিয়ে যদি আমরা ঘনমাত্রা বের করতে যাই তখন সূত্র হবে এস সমান ডব্লিউ ইন্টু 1000 বাই এমবি। দ্রবের ভর দিয়ে ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে ডব্লিউ ইন্টু হচ্ছে 1000 বাই হচ্ছে আমাদের কত বলতো এমবি। ডব্লিউটা হচ্ছে দ্রবের ভর, যার এককটা হচ্ছে আমাদের গ্রাম, এম মানে হচ্ছে আমাদের আণবিক ভর, আর ভি মানে হচ্ছে আমাদের কি বলতো আয়তন। তবে এই সূত্রে আবার আয়তনটা হচ্ছে আমাদের মিলিলিটারে। খেয়াল করো, আগের সূত্রে কিন্তু আয়তন ছিল লিটার, কিন্তু এই সূত্রে আবার আয়তন হচ্ছে কত বলতো মিলিলিটার। কেন? কারণ এখানে যে ভরের একক গ্রাম, তার সাথে কিন্তু আয়তনের সম্পর্ক হচ্ছে মিলিলিটারে। মূল সংখ্যার সাথে আয়তনের সম্পর্ক ছিল লিটারে, কিন্তু ভরের সাথে যে গ্রাম ছিল ভরের একক, তার সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে আমাদের মিলিলিটার। তাহলে এই দুটো সূত্র করার ক্ষেত্রে তোমাকে আয়তন এককটা কিন্তু মনে রাখতে হবে। মূল সংখ্যা দিয়ে যখন তুমি ঘনমাত্রা বের করবা তখন অবশ্যই আয়তন রাখতে হবে আমাদেরকে লিটারে, আর ভর দিয়ে যখন আমরা হচ্ছে ঘনমাত্রা বের করব তখন হচ্ছে আয়তনকে আমরা রাখবো হচ্ছে মিলিলিটারে। পরেরটা দেখো তো হচ্ছে আমাদের x% দ্রবণের ঘনমাত্রা, অর্থাৎ শতকরা কোন একটা মান থেকে ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে 10x বাই হচ্ছে কত বলতো m। শতকরা পরিমাণ থেকে ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে 10 ইন্টু হচ্ছে x বাই হচ্ছে কত বলতো m। তো আমাদের এমটা হচ্ছে আণবিক ভর, আর এক্সটা হচ্ছে আমাদের যত পার্সেন্ট তোমাকে দেওয়া থাকবে সেই পার্সেন্টেজের মানটা হচ্ছে আমাদের এক্স এর মান। সর্বশেষ হচ্ছে আমাদের ঘনত্ব এবং x% দ্রবণের ঘনমাত্রা। তখন সূত্রটা দাঁড়াবে 10x ইন্টু হচ্ছে ঘনত্ব বাই হচ্ছে আমাদের m। অর্থাৎ আগের সূত্রটা শুধু পার্সেন্টেজ ছিল, এখন হচ্ছে যদি প্রশ্নে ঘনত্ব এবং পার্সেন্টেজ উভয় থাকে তখন আমাদের এই ঘনমাত্রা বের করার সূত্রটা দাঁড়াবে হচ্ছে 10 ইন্টু এক্স ইন্টু হচ্ছে আমাদের ঘনত্ব বাই হচ্ছে আমাদের m। ঠিক আছে, m। তাহলে আমাদের চারটা সূত্র পেলাম। তখন কোন সূত্রটা আমরা ব্যবহার করবো সেটা যদি মনে করে দিই, মূল সংখ্যা থাকলে ঘনমাত্রা বের করার সূত্র হবে n বাই ভি, যখন আয়তনের এককটা হবে লিটার। ভর দিয়ে আমাদের হচ্ছে ঘনমাত্রা বের করার সূত্রটা হবে ডব্লিউ ইন্টু 1000 বাই এমবি, যেখানে আমাদের আয়তনটা হবে মিলিটার এককে। শতকরা কোন একটা পরিমাণ থেকে ঘনমাত্রা বের করার সূত্রটা হবে 10x বাই m। x হচ্ছে আমাদের শতকরা পরিমাণের মান। সর্বশেষ ঘনত্ব এবং শতকরা পরিমাণ থেকে ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে 10x ইন্টু হচ্ছে ঘনত্ব বাই হচ্ছে আমাদের আণবিক ভর। এবার শুরু করা যাক আমাদের হচ্ছে গাণিতিক কাজগুলো। আমরা প্রথম যে উদাহরণটা আমরা পাচ্ছি সেখানে লেখা আছে 500 মিলিলিটার 2 মোল ক্যালসিয়াম কার্বনেটের ঘনমাত্রার মানটা নির্ণয় করতে আমাদের বলা হয়েছে। তাহলে প্রশ্ন পড়ে আমরা যদি দেখি আমাদের একটা মোল সংখ্যা আছে, মোল সংখ্যা থেকে আমাদের ঘনমাত্রা যে বের করব সেটি বের করার আমাদের সূত্রটা হচ্ছে আমাদের হচ্ছে n সমান ভি বাই, সরি আমাদের হচ্ছে s সমান হচ্ছে আমাদের n বাই হচ্ছে ভি। তো nটা কি ছিল আমাদের, nটা হচ্ছে আমাদের মোল সংখ্যা, nটা হচ্ছে আমাদের মূল সংখ্যা। তাহলে আসে আমাদের n হচ্ছে আমাদের কত মোল দেওয়া আছে 2 মোল, এবং আয়তন দেওয়া আছে আমাদের কত 500 মিলিলিটার। যেহেতু আমি মোল সংখ্যা দিয়ে ঘনমাত্রা বের করব, এখানে আয়তনকে অবশ্যই লিটার নিতে হবে। তাহলে এই 500 ml কে 1000 দ্বারা ভাগ করলে তার মান আসবে 0.5 লিটার। এখান থেকে আমরা কি বের করব, আমাদের ঘনমাত্রার মানটা বের করব। তাহলে মানটা বসে দিয়ে আমরা n এর মান হচ্ছে আমাদের 2, আর হচ্ছে ভি এর মান হচ্ছে কত বলতো 0.5। তাহলে আমরা যদি কাজ করি আমাদের রেজাল্ট হচ্ছে কত বলতো 4। ঘনমাত্রা এখন মোলারিটি একক হচ্ছে কি বলতো এম, ক্যাপিটাল এম। তো এই হচ্ছে মূল সংখ্যা থেকে আমরা ঘনমাত্রা বের করার সূত্র। পর অঙ্কটা আসবো আমরা 2.355 গ্রাম সালফারিক অ্যাসিডকে পানিতে দ্রবীভূত করে 50 মিলিলিটার আয়তনের একটা দ্রবণ তৈরি করা হয়। বলছে এই দ্রবণের ঘনমাত্রা তুমি নির্ণয় করো। তাহলে লক্ষ্য করো এখানে কিন্তু প্রশ্ন একটা ভর দেওয়া আছে। ভর দেওয়া থাকলে ঘনমাত্রা বের করা যে সূত্র সেটা কি ছিল বলতো, এস সমান ডব্লিউ ইন্টু হচ্ছে 1000 বাই হচ্ছে আমাদের এমপি। এবার আমরা যদি আমাদের মানগুলো একটু দেখি যে আমাদের কি কি মান আছে। দেখো তো হচ্ছে প্রথমত হচ্ছে একটা আমাদের আমাদের যে যৌগটা আছে তার একটা আণবিক ভর লাগবে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা লাগবে আমাদের। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা যদি বের করি তাহলে হাইড্রোজেনের মান হচ্ছে 1 ইন্টু হচ্ছে 2, 1 ইন্টু 2, সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4।
তার মানে হচ্ছে 98 গ্রাম। প্রশ্নে একটা ভর দেওয়া আছে, ডব্লিউ এর মান সেটা হচ্ছে 2.355 গ্রাম। আর কি দেওয়া আছে বলতো, আমাদের আয়তন দেওয়া আছে 50 মিলিলিটার। লক্ষ্য করো, যেহেতু আমি ভর নিয়ে আমার ঘনমাত্রাটা বের করব, তাহলে এখানে আয়তন অবশ্যই কি থাকবে বলতো, মিলিলিটার থাকবে। তাই কিন্তু আমাকে লিটারে কনভার্ট করার কোনো দরকার নাই। সর্বশেষ আমাদের এখান থেকে কি বের করবো, আমরা ঘনমাত্রা মানটা বের করব, মানে এস এর মানটা আমরা বের করব। তাহলে সহজেই আমরা হচ্ছে সূত্রে এই মানগুলো বসে দিলেই আমরা কাঙ্ক্ষিত ঘনমাত্রা মানটা আমরা পেয়ে যাব। তাহলে ডব্লিউ মান হচ্ছে কত, 2.355 ইন্টু হচ্ছে আমাদের 1000, আণবিক ভর হচ্ছে 98, বি এর মান হচ্ছে 50। তো আমরা এখানে যদি আমরা কাজটুকু করি, ইন্টু হচ্ছে 1000 ভাগ হচ্ছে আমাদের 98 ইন্টু হচ্ছে 50, তাহলে তার ঘনমাত্রা পাচ্ছি আমরা 0.48 মোলার। তো এই হচ্ছে ভরের মান দিয়ে আমাদের ঘনমাত্রা বের করার সূত্র বা কাজ। এরপরে আমরা আসবো আমাদের বলা হচ্ছে 500 মিলিলিটার 0.05 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে। তার মানে হচ্ছে এখানে প্রশ্নে তোমাকে একটা ভর বের করতে বলছে সোডিয়াম কার্বনেটের, প্রশ্নে আমাদের ঘনমাত্রা মান দেওয়া আছে। আগের অঙ্কটা আমরা কিভাবে করছিলাম, একটা ভর দেওয়া ছিল সেখান থেকে আমরা ঘনমাত্রা বের করছি। আর এখন যেটা আছে সেটা হচ্ছে প্রশ্নের ঘনমাত্রা আছে, তোমাকে ভরের মান বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের সূত্রটা হবে ডব্লিউ সমান, এভাবে করা যায়, এস সমান ডব্লিউ ইন্টু 1000 বাই হচ্ছে আমাদের এমপি। এটাকে আমরা যদি এখান থেকে যদি আমরা ডব্লিউ মান বের করতে চাই, তাহলে আমরা কিন্তু সরাসরি বলতে পারবো ডব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই কত বলতো 1000। তোমরা চাইলে সরাসরি এই সূত্রটা লিখতে পারো, যে ডব্লিউ সমান কি জানি আমরা, এস এম ভি বাই কত 1000। আচ্ছা, এবার চলে আসে আমাদের যে মানগুলো আমাদের দেওয়া আছে। প্রথমত হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট একটা কি লাগবে, আণবিক ভর লাগবে। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর তাহলে কত হবে দেখো তো, সোডিয়াম হচ্ছে কত বলতো 23 ইন্টু হচ্ছে 2, যোগ হচ্ছে কার্বন কত 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3। তার মানে হচ্ছে আমাদের যে কাজটা আমরা করি, তার আণবিক ভর বের হবে কত 106 গ্রাম। ওকে, আচ্ছা এরপর দেখো তো প্রশ্নের আয়তন দেওয়া আছে 500 মিলিলিটার। যে আমরা ভর বের করবো তার একক হবে গ্রাম, গ্রামের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে আমাদের মিলিলিটার। আর ঘনমাত্রা মান দেওয়া আছে 0.05 মোলার। এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভর বের করা, মানে ডব্লিউ এর মানটা আমরা বের করবো। তাহলে এই সূত্রে আমাদের মানগুলো যদি আমরা বসা দিই, তাহলে কাঙ্ক্ষিত ভরের মানটা আমরা পেয়ে যাব। এস মান হচ্ছে 0.05, এম এর মান হচ্ছে 106, ভি এর মান হচ্ছে আমাদের 500, ভাগ হচ্ছে কত বলতো 1000। তো আমরা ক্যালকুলেশন যদি আমরা করতে পারি, আমাদের রেজাল্টটা চলে আসবে 0.05 ইন্টু হচ্ছে 106 ইন্টু হচ্ছে 500 ভাগ হচ্ছে আমাদের 1000। তো তার রেজাল্ট পেলাম 2.65 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঘনমাত্রার মান থেকে ভরের মান বের করার মেকানিজম। এরপর আসলে দেখো তো শতকরা মান, অর্থাৎ 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা বের করতে হবে। এখানে শুধুমাত্র একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে কি শতকরা মান কত পার্সেন্ট, 10%। আমরা কি জানি বলতো, x% দ্রবণের ঘনমাত্রা কি জানি, x% দ্রবণের যদি আমরা ঘনমাত্রা বের করতে যাই, তার সূত্র আমরা কি জানি বলতো, s সমান 10 ইন্টু এক্স বাই হচ্ছে কত বলতো n। আচ্ছা আমরা কত পার্সেন্ট জন্য বের করবো, 10%। তাহলে আমাদের হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের এখানে x এর যে মানটা সেটা হচ্ছে কত বলতো 10। আর একটা জিনিস লাগবে হচ্ছে আমাদের আণবিক ভর, কার আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা আমাদের লাগবে। আমরা যদি সেটা বের করি, সোডিয়াম হচ্ছে কত বলতো 23, অক্সিজেন হচ্ছে 16 এবং হাইড্রোজেন হচ্ছে কত বলতো 1, তার মানে হচ্ছে কত বের হবে 40। এখান থেকে আমরা হচ্ছে আমাদের ঘনমাত্রা মানটা বের করব। তাহলে সহজ সূত্র, আমরা হচ্ছে এখন যেটা বের করব সেটা হচ্ছে 10% তার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা। তাহলে সূত্র হবে 10x/m, x এর মানটা কত আমাদের 10, আর হচ্ছে m এর মানটা কত আমাদের 40।
তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেশন যদি আমরা করে ফেলি, তাহলে আমাদের ঘনমাত্রা মান আমরা পাচ্ছি 2.5 মোলার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের শতকরা পরিমাণ থেকে ঘনমাত্রা বের করার কাজ। এরপর উদাহরণটা আমরা আসবো। এখানে কি দেওয়া আছে দেখো তো, 20% সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা ঘনত্ব দেওয়া আছে 1.25 গ্রাম পার লিটার হলে এটার ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তাহলে এই অঙ্কে পার্সেন্টেজ আছে আবার ঘনত্ব আছে, তাহলে পার্সেন্টেজ এবং ঘনত্ব উভয় যদি থাকে তখন ঘনমাত্রা বের করার সূত্র কি? সেটা আমরা জানি যে ঘনত্ব ও x% দ্রবণের ঘনমাত্রা তার সূত্র আমরা কি জানি? সূত্র হচ্ছে 10 ইন্টু হচ্ছে x ইন্টু হচ্ছে আমাদের ঘনত্ব। ঠিক আছে, বাই হচ্ছে আমাদের কত বলতো? আমরা চলে আসবো হচ্ছে আমাদের যে মানগুলো লাগবে। শুরুতে এখানে যে যোগটা আছে তার একটা আণবিক ভর, তো আমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর লাগবে। আণবিক ভর আমরা জানি, আণবিক ভর বের কত হবে? 40। আচ্ছা, আর একটা পার্সেন্টেজ দেওয়া আছে শতকরা পরিমাণ, সেটা কত বলতো? এক্স এর মান হচ্ছে 20, আর একটা ঘনত্ব আমাদেরকে দেওয়া আছে, ঘনত্ব হচ্ছে 1.25 গ্রাম পার লিটার। এখান থেকে আমরা কি বের করব? আমাদের ঘনমাত্রা মানটা আমরা বের করে ফেলবো। তাহলে আমরা লিখতে পারি এখানে যে 1.25 গ্রাম পার লিটার এবং 20% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কি হবে আমাদের? 10 ইন্টু এক্স, এক্স এর মান কত? 20, আর ঘনত্বের মান হচ্ছে 1.25, আর আণবিক ভর হচ্ছে আমাদের 40। আমরা হচ্ছে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে দ্রবণের ঘনমাত্রা আমরা পেয়ে যাব 10 ইন্টু হচ্ছে 20 ইন্টু হচ্ছে আমাদের 1.25 ভাগ হচ্ছে আমাদের পটে, তাহলে ঘনমাত্রা পাচ্ছি আমরা 6.25 মোলার। আচ্ছা, এরপর একটা উদাহরণটা দেখবো আমরা, একটু দেখো তো কি দেওয়া আছে এবার। 1% সালফারিক অ্যাসিডের একটা ঘনত্ব দেওয়া আছে 1.145 গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3 হলে তারও কি বের করতে বলছে? ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে সূত্র কিন্তু আমাদের আগেরটাই, পার্সেন্টেজ আছে আবার ঘনত্ব আছে, তাহলে সূত্র আমাদের আগেরটা। তবে কত হচ্ছে এখানে যে ঘনত্বের এককটা দেওয়া আছে সেটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3। আমরা হচ্ছে ঘনত্বের এককটা জানি হচ্ছে গ্রাম পার লিটার। তাহলে হচ্ছে এই গ্রাম গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3 এককের যে মানটা আমাদের আছে তাদেরকে আমাকে নিতে হবে গ্রাম পার লিটার এককে। তো এটি কিভাবে নিব সেটা আমরা একটু দেখি। এটি দেখার জন্য হচ্ছে একটু খেয়াল করতে হবে আমাদের এককের সম্পর্ক থেকে। সম্পর্কগুলো কি আমরা একটু দেখি। প্রথম হচ্ছে যদি তোমাদেরকে বলি যে 1 লিটার সমান কত মিলিলিটার, তোমরা সবাই জানো যে হচ্ছে 1000 মিলিলিটার। এই 1000 মিলিলিটার না লিখে আমি যদি লিখি 10 কিউব মিলিলিটার সেটাও কিন্তু লেখা যাবে। তাহলে 1 লিটার সমান হচ্ছে 10 কিউব মিলিলিটার। এরপর যদি আমি এখানে উল্টাভাবে লিখি যে 1 মিলিলিটার সমান তাহলে কত লিটার হবে, তখন আমরা বলতে পারবো 10 ইনভার্স 3 লিটার, অর্থাৎ 1/10, 1/10 কিউব মানে 1/1000। তাহলে লিটার থেকে মিলিটার গেলে আমরা বলেছি 1000 দ্বারা গুণ করতে হয়, আর মিলিটার থেকে লিটার গেলে হচ্ছে 1000 দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। আমরা যদি লিখলাম 1 মিলিটার সমান 10 ইনভার্স 3 লিটার, এটা দ্বারা বোঝাচ্ছে 1000 দ্বারা কি করা বলতো? ভাগ করা। তো এটা আমাদের একটা সম্পর্ক, এটা আমাদের একটা সম্পর্ক গেল। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের এরপর আমরা যেটা দেখবো যে 1 মিলিলিটার যে কথা, বা আমরা এটা যদি বলি 1 সেন্টিমিটার কিউব যে কথা, 1 মিলিলিটার কি কথা? একই কথা। অর্থাৎ সেন্টিমিটার কিউব এককের যে মান, মিলিটার এককে কিন্তু সেই মান। এখন যদি আমরা লিখি এখানে আমাদের যে 1 সেন্টিমিটার ইনভার্স 3, তাহলে আমরা এখানে লিখতে পারবো 1 মিলিলিটার ইনভার্স 1। ঠিক আছে, তাহলে 1 সেন্টিমিটার যে কথা 1 মিলিটার একই কথা, আবার 1 সেন্টিমিটার ইনভার্স 3 যে কথা আমাদের হচ্ছে 1 মিলিটার ইনভার্স কি কথা বলতো? একই কথা। এবার আমরা যে সম্পর্কটা পড়ছিলাম যে যে একটু আগে যেটা কথা বলছিলাম যে 1 মিলিলিটার সমান আমরা কি পড়ছিলাম? 10 কিউব কত বলতো? 10 ইনভার্স 3 লিটার। এখন যদি আমরা বলি যে আমাদের 1
মিলিলিটার ইনভার্স সমান কি দাঁড়াবে? দেখো তো আমরা যদি এখানে ইনভার্স করি তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারবো 10 কিউব লিটার। খেয়াল করো, 1 মিলিলিটার সমান ছিল 10 ইনভার্স 3 লিটার। যখন আমি মিলিলিটার ইনভার্স বলছি তখন এই মাইনাসটা কি যাবে বলতো, প্লাস, অর্থাৎ 10 কিউব লিটার। তাহলে ফাইনালি এখান থেকে আমরা এবার বলতে পারি যে আমাদের 1 সেন্টিমিটার ইনভার্স 3 ইকুয়াল টু হচ্ছে 10 কিউব লিটার। এই যে দেখো তো আমরা বলছিলাম না যে আমাদের 1 মিলিটার ইনভার্স যে কথা, 1 সেন্টিমিটার ইনভার্স ঠিকই কথা, একই কথা। তাহলে সেন্টিমিটার ইনভার্স থেকে যদি আমরা লিটারে কনভার্ট করতে যাই তাহলে আমাদেরকে 10 কিউব দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এবার আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত অঙ্কে। এখানে হচ্ছে আমাদের কি আছে, এখানে হচ্ছে একটা পার্সেন্টেজ আছে, একটা কি আছে, অর্থাৎ ঘনত্ব আছে। তো আমরা প্রথমে বলে ফেলতে পারি যে ঘনত্ব ও x% দ্রবণের ঘনমাত্রা। দ্রবণের ঘনমাত্রা S ইকুয়াল টু কি দাঁড়াবে, 10 ইন্টু এক্স ইন্টু হচ্ছে আমাদের ঘনত্বের মান, এবং বাই হচ্ছে আমাদের আণবিক ভর। তো এখানে আমাদের সবগুলো মান আমাদের আছে। শুরুতে আমাদের লাগবে কি বলতো, এখানে যে যৌগটা আছে সালফিউরিক অ্যাসিড, তার আণবিক ভর। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর এম সমান আমরা জানি 98 গ্রাম। পার্সেন্টেজ দেওয়া আছে আমাদের কত পার্সেন্ট, 1%। এক্স এর মান তাহলে হচ্ছে আমাদের 1। আর একটা কি দেওয়া আছে আমাদের এখন, ঘনত্ব। এই ঘনত্বের মানটা দেওয়া হচ্ছে 1.145, তার একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3। আমাদের কাম হচ্ছে এই ঘনত্ব এককটাকে গ্রাম পার লিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে একটু আগে দেখাছিলাম যে 10 কিউব দ্বারা আমরা কি করব, গুণ করব। গুণ করলে তার মানটা হচ্ছে গ্রাম পার লিটার চলে আসবে। অর্থাৎ সেন্টিমিটার ইনভার্স 3 থেকে লিটার ইনভার্স আনতে হলে 10 কিউব দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে কাজটা করি, আমাদের হচ্ছে 1.145 ইন্টু হচ্ছে 10 কিউব। তাহলে ঘনত্ব মান হচ্ছে 1145 গ্রাম পার লিটার। আমরা এখান থেকে কি বের করব, আমাদের ঘনমাত্রা মানটা আমরা বের করব। তাহলে সূত্রে আমরা মানগুলো বসাতে দিতে পারি, বা আমরা এটাও লিখতে পারি যে আমাদের হচ্ছে 1.145 গ্রাম পার লিটার এবং 1% সালফিউরিক অ্যাসিড এর ঘনমাত্রা S ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে আমাদের 10। এক্স এর মান হচ্ছে আমাদের 1, ঘনত্ব হচ্ছে আমাদের 1145, আর আণবিক ভর হচ্ছে আমাদের 98। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে ফেলি, আমাদের মান আসবে 10 ইন্টু 1 ইন্টু হচ্ছে আমাদের 1145 ভাগ হচ্ছে আমাদের 98। আমাদের মান হচ্ছে 116.83। ঠিক আছে, এখানে সাথে আমাদের সমস্যাটার কথা ছিল, আমাদের একক নিয়ে একটা প্রবলেম হয়েছিল। এখানে ঘনমাত্রা যে এককটা ছিল সেটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3। তো সেটাকে আমাদেরকে গ্রাম পার লিটারকে কনভার্ট করার জন্য 1000 দ্বারা কি করতে হয়েছে, গুণ করতে হয়েছে। ম্যাথ করার সময় তোমাদেরকে অবশ্যই এককের সম্পর্কগুলো একটু ভালোভাবে জানতে হবে, নাহলে তোমাদের অঙ্ক কিন্তু ভুল হবে। আচ্ছা, চলে আসে আমাদের আরেকটি উদাহরণ আছে, সেটা হচ্ছে দেখো তো 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রাকে শতকরা এককে প্রকাশ করো। অর্থাৎ আগে আমাদের শতকরা মান থেকে আমরা হচ্ছে ঘনমাত্রা আমরা বের করেছিলাম, এবার হচ্ছে ঘনমাত্রা মান দেওয়া আছে তাকে আমরা শতকরা এককে প্রকাশ করব। আমরা আসলে কি জানি বলতো, আমরা এটা জানি কিনা যে x% দ্রবণের ঘনমাত্রা যখন আমরা বের করছিলাম তখন সূত্র কি লিখছিলাম, S ইকুয়াল টু 10 ইন্টু এক্স বাই হচ্ছে কত বলতো n। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পার্সেন্টেজের মানটা বের করা। তাহলে আমরা এখন বের করতে পারবো x ইকুয়াল টু কত দাঁড়াবে, S m বাই হচ্ছে কত বলতো 10। তাহলে আমাদের প্রশ্নে যে মানগুলো আছে আমাদের দেখি, আমাদের প্রথমে একটা কি মান লাগবে, আণবিক ভর। তাহলে বলতে পারি যে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, এই মানটা আমরা জানি কত বলতো, 106 গ্রাম। আর এখানে আমাদের ঘনমাত্রা মান দেওয়া আছে, এখন S এর মানটা
1 মোলার। আমরা এখান থেকে কার মান বের করব? শতকরা পরিমাণ মানে পার্সেন্টেজের মানটা আমরা বের করব। তাহলে সূত্র মানগুলো বসা দিলে হবে। আমাদের হচ্ছে এস এর মানটা হচ্ছে 0.1, এম এর মান হচ্ছে আমাদের 106, ভাগ হচ্ছে কত বলো তো 10। তো আমাদের ক্যালকুলেশন করা যাক। 0.1 ইন্টু হচ্ছে 106 ভাগ হচ্ছে আমাদের 10। তো আমার আমাদের বের হচ্ছে 1.06। দেখি বলো তো পার্সেন্টেজ একক হবে। অর্থাৎ আমরা যেরকম যে শতকরা একক থেকে যেরকম ঘনমাত্রা আমরা বের করি, একই রকম ভাবে থেকে ঘনমাত্রার মান থেকে তাকে আমরা শতকরায় এককে কনভার্ট করতে পারবো। আচ্ছা, এরপর আমাদের দেখো তো অনেক ইম্পর্টেন্ট টপিক। এরপর আমাদের সিকিউ এবং এমসিকিউ দুটাই বেশি আসে। একটি হচ্ছে আমাদের পিপিএম আর একটি হচ্ছে আমাদের কত পিপিবি। তো পিপিএম এবং পিপিবি বলতে কি বোঝায়? পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন আর পিপিবি হচ্ছে পার্টস পার বিলিয়ন। তাহলে এই পিপিএম এর সংজ্ঞাটা যদি আমরা বলি, বলা হচ্ছে কোন দ্রবণের প্রতি 10⁶ মিলিলিটার আয়তনের মধ্যে যত গ্রাম দ্রব উপস্থিত থাকবে, দ্রবের সেই ভর নির্দেশকটাকে হচ্ছে আমাদের বলবো হচ্ছে পিপিএম। তার মানে প্রতি 10⁶ মিলিলিটার আয়তনের মধ্যে যত গ্রাম দ্রব আমাদের উপস্থিত থাকবে সেই মানটাই হচ্ছে আমাদের কি বলতো পিপিএম। এখানে বলে রাখি এই যে পিপিএম বা পিপিবি এটাও কিন্তু আমাদের ঘনমাত্রা একক। তাহলে আমাদের পিপিএম এর একটা সম্পর্ক আছে এককের, এটা আমাদের এমসিকিউতে আসে। সেটা হচ্ছে 1 পিপিএম যে কথা তাকে আমরা লিখতে পারবো 1 মিলিগ্রাম পার লিটার অথবা 1 মিলিগ্রাম ডেসিমিটার ইনভার্স 3। এখানে একটা জিনিস আমাদেরকে দেখা যায় সেটা হচ্ছে লিটার একক যে কথা, ডেসিমিটার কিউব একক একই কথা। অর্থাৎ 1 লিটার যে কথা 1 ডেসিমিটার কিউব কিন্তু একই কথা। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের 1 লিটার ইনভার্স সমান লিখতে পারবো 1 ডেসিমিটার ইনভার্স কত বলতো 3। তাহলে এই এককের সম্পর্কটা কিন্তু আমাদের এমসিকিউতে আসে। সেটা কি বলতো? সম্পর্কটা হচ্ছে আমাদের 1 পিপিএম যে কথা 1 মিলিগ্রাম পার লিটার একই কথা, অথবা এই 1 মিলিগ্রাম পার লিটারকে আমরা লিখতে পারবো 1 মিলিগ্রাম ডেসিমিটার ইনভার্স 3। এখন কথা হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু ম্যাথ আসে, এই পিপিএম এককে ঘনমাত্রা বের করা আমাদের ম্যাথ আসে। এই ঘনমাত্রা এখন এই পিপিএম এককে ঘনমাত্রা বের করার সূত্রটা কি দেখো তো, এটা আমরা মনে রাখবো। সেটা হচ্ছে পিপিএম একক ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে এস এম ইন্টু হচ্ছে আমাদের 10 কিউব। এস এম ইন্টু কত বলতো 10 কিউব। এস মানে হচ্ছে ঘনমাত্রা, এম মানে হচ্ছে আণবিক ভর, এবং হচ্ছে আমাদের ইন্টু কত থাকবে 10 কিউব। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো আমাদের পিপিবি যেটাকে আমরা বলছিলাম পার্টস পার বিলিয়ন। সেটা কি? প্রতি কোন দ্রবণের প্রতি 10⁹ আগে ছিল 10⁶, এখন হচ্ছে 10⁹ মিলিলিটার আয়তনের মধ্যে যত গ্রাম দ্রব আমাদের উপস্থিত থাকবে সেই ভর নির্দেশকটা হচ্ছে আমাদের কথা বলতো পিপিবি। তাহলে এখানে পার্থক্যটা কোথায়? পিপিএম মানের সাথে যদি আমরা আবার 10 কিউবটা গুণ করে দিই তখন যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের পিপিবি। তার মানে হচ্ছে কোন একটা দ্রবণের প্রতি 10⁹ মিলিটার আয়তনের মধ্যে যত গ্রাম দ্রব আমাদের উপস্থিত থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের পিপিবি। পিপিবি যে এককটা ছিল তার একটা সমতুল্য আমাদের একক আছে, সেটা হচ্ছে আমাদের দেখো 1 পিপিবি সমান কি লেখা যায়? 1 মাইক্রোগ্রাম পার লিটার। 1 মাইক্রোগ্রাম পার লিটার। এই সম্পর্কগুলো আমরা একটু জানবো। এগুলো আমাদের হচ্ছে কি বলতো এমসিকিউর জন্য লাগে। 1 পিপিবি সমান হচ্ছে 1 মাইক্রোগ্রাম পার লিটার। এটাকে আরো একটা জিনিস লিখতে পারি আমরা, সেটা হচ্ছে দেখো তো 1 মাইক্রোগ্রাম ডেসিমিটার ইনভার্স 3 লিখতে পারবো। যেটা আমাদের লিটার ইনভার্স এর কথা, ডেসিমিটার ইনভার্স 3 কি কথা একই কথা, এটা আমরা মনে রাখবো। আর সর্বশেষ হচ্ছে আমাদের পিপিবি এককে ঘনমাত্রা বের করার সূত্রটা কি? এফ এম ইনটু হচ্ছে কত 10⁶। দেখো হচ্ছে এফ এম ইনটু হচ্ছে 10⁶। এখানে ছিল 10 কিউব, এখানে হচ্ছে আমাদের 10⁶। এটা মনে রাখবা। পিপিএম এককে যে মানটা আমরা পাই তার সাথে আবার 10 কিউব গুণ করলে হচ্ছে আমাদের পিপিবি এককে ঘনমাত্রাটা আমাদের বের হবে। এই দুইটা সূত্র থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ম্যাথ আসে, এমসিকিউ বলো বা সিকিউতে আসে, প্রচুর পরিমাণে ম্যাথ আসে। তারপরে দেখো অঙ্কগুলো খুবই সহজ। প্রথম যে উদাহরণটা আমাদের আছে সেটা হচ্ছে 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা পিপিএম অথবা পিপিবি এককে নির্ণয় করো। পরীক্ষা হয় পিপিএম বলা হয় নাহলে পিপিবি বলা হয়। তবে একসাথে করার জন্য পিপিএম এবং পিপিবি দুইটা এককে ঘনমাত্রাটা আমরা নির্ণয় করব। তো আমরা যদি লক্ষ্য করি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নের একটা ঘনমাত্রা দেওয়া আছে। এই ঘনমাত্রাটাকে ব্যবহার করে আমরা পিপিএম এবং পিপিবি এককে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা আমরা বের করব।
কাজটা করার জন্য তোমার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর। তাহলে আমরা সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা বের করি। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর m সমান আমরা জানি 106 বের হবে, ঠিক আছে। আর পাশে কি দেওয়া আছে, একটা ঘনমাত্রা দেওয়া আছে, মানে s এর মানটা দেওয়া আছে। s এর মান কতটুকু দেওয়া আছে আমাদের 0.5 মোলার। এখন কাজ হচ্ছে আমাদের ppm এবং ppb এককে তার ঘনমাত্রা বের করা। বলতে পারি ppm এককে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা সূত্র কি, এস এম ইন্টু হচ্ছে আমাদের 10 কিউব। এস এর মান 0.5, এম এর মান 106 ইন্টু হচ্ছে কত বড় তো 10 কিউব। তাহলে ক্যালকুলেশন করা যাক, আমাদের হচ্ছে 0.5 ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে আমাদের 10 কিউব। তার মানটা হচ্ছে দেখো তো 5000। এখানে একটা জিনিস লিখতে হবে ppm, অর্থাৎ এখানে কিন্তু এককটা লিখতে হবে। অনেকে আমাদের হচ্ছে ম্যাথ করার সময় এই এককটা লেখা না, আমাকে কিন্তু প্রশ্ন বলছে ppm এককে তার ঘনমাত্রা বের করো। তাহলে ক্যালকুলেশন করার পর আমাদেরকে অবশ্যই এককটা আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এবার দেখো তো একই সাথে কিন্তু আমাদের ppb এককে তার ঘনমাত্রাটা আমাদের বের করতে বলা হয়েছে। আমরা আবার বলতে পারবো যে আমাদের ppb এককে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা সেটা কি হবে বলতো, এস এম ইন্টু 10⁻³ এর জায়গায় আমরা লিখতে হবে 10⁻⁶, আর বাকি সব কিছু আমাদের একই মতো। তাহলে এস এর মান হচ্ছে 0.5, এম এর মান হচ্ছে 106 ইন্টু হবে 10⁻⁶। তাহলে আমি যদি লিখি এবার 0.5 ইন্টু হচ্ছে 106 ইন্টু হচ্ছে 10⁻কত বলতো 6। 0.5, আচ্ছা এখানে আমাদের একটু আমরা আগে ভুল করছি, সেটা হচ্ছে এখানে আমরা 10 লিখে ফেলছি, এখানে 106 হবে। আমাদের ক্যালকুলেশন করলে রেজাল্ট একটা ভিন্ন আসবে, ইন্টু হচ্ছে আমাদের 10 কিউব হবে। এখানে হলো 5000 হবে, ঠিক আছে। আমাদের হচ্ছে এটা হচ্ছে ppm এককে মানটা, আমাদের এখানে তখন ভুল লিখে ফেলছিলাম, এখানে 106 থাকবে। এখানে যদি আমরা কাজ করি আবার কত আসবে, 0.5 ইন্টু হচ্ছে 106 ইন্টু হচ্ছে আমাদের 10⁻⁶। দেখো তো হচ্ছে আমাদের অনেক বড় একটা মান আসতেছে। এই যেটা হচ্ছে কি বলতো ppb এককে। আরেকটা শর্ট হচ্ছে দেখো তো ppm এককের যে মানটা ছিল তার সাথে দেখো তো 3টা শূন্য অ্যাড করে দিলে আমাদের কিন্তু ppb এককে তার ঘনমাত্রাটা আমাদের বের হবে। অঙ্ক খুবই সহজ, তাহলে তুমি ঘনমাত্রা মান জানলেই আর আণবিক ভর মান জানলেই ppm বলো বা ppb এককে বলো, এটা এককে কিন্তু ঘনমাত্রা বের করা যাবে। নেক্সট উদাহরণ আমরা আসবো। এবার দেওয়া আছে 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের ঘনমাত্রা ppm এবং ppb উভয় এককে বের করতে বলছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ঘনমাত্রা লাগবে, কিন্তু এখানে ঘনমাত্রা না দিয়ে আমাদের কি দেওয়া আছে, একটা শতকরা মান দেওয়া আছে। আমরা কিন্তু শতকরা মান থেকে ঘনমাত্রা বের করতে পারি। এটা সূত্র হচ্ছে 10x বাই কত বড় তো m। তাহলে আমরা হচ্ছে সরাসরি লিখতে পারি যে কি x% দ্রবণের ঘনমাত্রা, সূত্র হচ্ছে s সমান কত 10 ইন্টু x বাই হচ্ছে আমাদের m। mটা লাগবে, m হচ্ছে কি ভর, আমাদের আণবিক ভর। আমরা আণবিক ভরটা আসি, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর m সমান কত বলতো 40। আর আমাদের এখানে কি দেওয়া আছে, একটা পার্সেন্টেজ দেওয়া আছে, x এর মান হচ্ছে কত বলতো 10। তাহলে আমরা এবার লিখে ফেলতে পারি যে আমাদের 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা তাহলে কি দাঁড়াবে 10 ইন্টু এক্স সমান কত আমাদের 10 বাই হচ্ছে আমাদের আণবিক ভর কত বলতো 40। আণবিক ভর হচ্ছে আমাদের 40, তো এটা রেজাল্ট হচ্ছে 2.5 মোলার, ঠিক আছে। আমাদের ঘনমাত্রা পেয়ে গেছি। এবার এই ঘনমাত্রার মান থেকে আমাদের হচ্ছে ppm এবং ppb এককে আমার ঘনমাত্রাটা বের করতে হবে।
তাহলে চলা শুরু করা যাক। এবার বলবো হচ্ছে পিপিএম এককে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। সূত্র হচ্ছে আমাদের এস এম ইন্টু হচ্ছে আমাদের 10³ এস এর মান হচ্ছে এখন 2.5, এম এর মান হচ্ছে 40 ইন্টু হচ্ছে আমাদের 10³ তাহলে এখানে রেজাল্ট আসবে আমাদের 2.5 ইন্টু হচ্ছে 40 ইন্টু হচ্ছে আমাদের 10³ ইন্টু হচ্ছে আমাদের 10³ তাহলে রেজাল্ট হচ্ছে দেখো তো এই মানটা হচ্ছে তার পিপিএম এককে তার ঘনমাত্রা। লক্ষ্য রাখবো আমাদের লাস্টে কিন্তু এককটা লিখতে হবে, কেমন? আচ্ছা, এরপর চলে আসবে আমাদের পিপিবি এককে। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। এখানে সূত্র হচ্ছে আমাদের এস এম ইন্টু হচ্ছে কত 10⁶। এস এর মান হচ্ছে 2.5, এম এর মান হচ্ছে আমাদের 40 ইন্টু কত বলতো 10⁶। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন যদি করতে থাকি আমাদের হচ্ছে 2.5 ইন্টু হচ্ছে 40 ইন্টু হচ্ছে 10⁶। অর্থাৎ এই মানটার সাথে আরো 3টে শূন্য অ্যাড হয়ে যাবে। তাহলে এই মানটা হচ্ছে তার পিপিবি এককে তার ঘনমাত্রা। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের আগে শতকরা একটা মান ছিল, সেখান থেকে ঘনমাত্রা বের করে আমাদের পিপিএম এবং পিপিবি এককে আমরা ঘনমাত্রাটা নির্ণয় করেছি। নেক্সট উদাহরণ আসে আমাদের কি দেওয়া আছে যে 10 ml দ্রবণে 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড একটা দ্রবণ আছে। দ্রবণটির ঘনমাত্রা বের করতে বলছে পিপিএম এবং হচ্ছে পিপিবি এককে তার ঘনমাত্রাটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রশ্ন এখন আগে কি দেওয়া আছে, ঘনমাত্রা কিন্তু আমাদের নাই, আমাদের একটা ভর দেওয়া আছে। তাহলে এই ভরের মান থেকে আমরা হচ্ছে আগে ঘনমাত্রাটা বের করবো। ভরের মান দিয়ে ঘনমাত্রা বের করার যে সূত্রটা সেটা হচ্ছে কি এস সমান ডব্লিউ ইন্টু হচ্ছে 1000 বাই হচ্ছে আমাদের এমভি। ঠিক আছে, তাহলে আমাদের কি কি মান লাগবে? আণবিক ভর লাগবে, এই মানগুলো একটু লাগবে আমাদের। চলে আসে প্রথমে, এখানে কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর লাগবে আমাদের। এম সমান হচ্ছে আমরা কত জানি 40। আর প্রশ্নে আমাদের দেখো তো একটা ভরের মান দেওয়া আছে 0.4 গ্রাম, একই সাথে আমাদের একটা আয়তন দেওয়া আছে 10 মিলিলিটার। ঠিক আছে, এখান থেকে আমরা একটা ঘনমাত্রা বের করব। তাহলে বসে যাবে মানগুলা, ডব্লিউ মান হচ্ছে কত 0.4 ইন্টু হচ্ছে কত বলতো 1000, এম এর মান হচ্ছে কত বলতো 40, ভি এর মান হচ্ছে আমাদের কত বলতো 10। তাহলে হচ্ছে যে ঘনমাত্রা আমাদের দরকার সেটা আমরা পেয়ে যাবো এখান থেকে 0.4 ইন্টু হচ্ছে আমাদের 1000 ভাগ হচ্ছে আমাদের 40 ইন্টু হচ্ছে 10। তাহলে তার ঘনমাত্রা আমরা পাচ্ছি হচ্ছে আমাদের 1 মোল। ঠিক আছে, ঘনমাত্রা পাচ্ছি আমাদের 1 মোলার। আচ্ছা, এবার আমাদের এই 1 মোলার ঘনমাত্রা নিয়ে তার ঘনমাত্রা আমরা বের করবো এবার পিপিএম এবং পিপিবি এককে। তাহলে পিপিএম এককে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত হবে 10 ইন্টু এক্স ইন্টু হচ্ছে আমাদের 10³ এক্স এর মান আমরা পেয়েছি 1 ইন্টু হচ্ছে আমাদের 10³। তাহলে রেজাল্ট আসবে 10 ইন্টু 10³ এটা পিপিএম একক হচ্ছে আমাদের মান। আর একটা কাজ করতে হবে আমাদের পিপিবি এককে। তাহলে হচ্ছে পিপিবি এককে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, এটা হচ্ছে আমাদের 10 ইন্টু এক্স ইন্টু হচ্ছে 10⁶। আমার রেজাল্ট হবে 10 ইন্টু এক্স, এক্স এর মান হচ্ছে 1, এক্স না এখানে এস হবে। আচ্ছা, আমাদের আমাদের একটু লিখি, আমাদের হচ্ছে এখানে একটা আমরা ভুল করছি, সেটা হচ্ছে আচ্ছা আমাদের সূত্র হচ্ছে আমাদের এখানে
এস এম ইন্টু হচ্ছে 10 কিউব। আমরা একটু ভুল লিখেছিলাম। এস এর মান হচ্ছে আমাদের কত বলতো 1, এম এর মান হচ্ছে আমাদের 40 ইন্টু হচ্ছে আমাদের 10 কিউব। তার মানে এখানে কাজ করলে হবে 40 ইন্টু হচ্ছে 10 কিউব, 40,000। ঠিক আছে, একটা মিস্টেক হয়েছিল আমাদের। তাহলে পিপিবি একক হচ্ছে আমাদের এস এম ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার কত বলতো 6। এখানে রেজাল্ট আমরা পাবো হচ্ছে এস এর মান 1, এম এর মান হচ্ছে 40 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 6। তাহলে হচ্ছে 40 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটা হচ্ছে তার পিপিবি এককে তার কি বলতো ঘনমাত্রা। তাহলে তোমরা কি দেখলা বলতো, আমাদের যে ঘনমাত্রা মান তার মান সরাসরি থাকতে পারে অথবা পার্সেন্টেজ বা ভর দেওয়া থাকতে পারে, বা অনেক সময় সেমিমোলার ডেসিমোলার এই শব্দগুলো বলতে পারে। সেমিমোলার বা ডেসিমোলার বললে কিন্তু আমরা ঘনমাত্রার মানটা জানি ফিক্সড। ঠিক আছে, আচ্ছা। আর লাস্ট আমরা একটা উদাহরণ দেখবো। এটা একটু ভিন্ন টাইপের, এটা একটু ভিন্ন অঙ্ক। আমরা একটু যদি দেখি প্রশ্ন পড়ে, 3 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 1 মিলিলিটার 0.3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হলো। মিশ্রিত দ্রবণের ঘনমাত্রাকে বের করতে বলছে পিপিএম এককে, তার ঘনমাত্রাটা কত। তার মানে এখানে দেখো তো, সোডিয়াম হাইড্রোক্সাইডের দুটো দ্রবণ ছিল, তাদের আয়তন এবং ঘনমাত্রা মানটা ভিন্ন ভিন্ন। তাদেরকে মিশ্রিত করলে ওই মিশ্রিত অবস্থায় ঘনমাত্রাটা আমরা পিপিএম এককে বের করব। তাহলে দুটো পাত্রকে যখন বা দুটো দ্রবণকে যখন আমরা একসাথে করব বা মিশ্রিত করব, তখন কিন্তু তার ঘনমাত্রা মানটা পরিবর্তন হয়। এই ক্ষেত্রে আমরা আগে একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে ধরো এখানে আমরা করার ক্ষেত্রে একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে পরিবেশ রসায়নের আমাদের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এরকম। ধরো এখানে দুটা গ্যাস ছিল, এ এবং কত বলতো বি। তাদের দুটা গ্যাসেরই আমাদের ছিল কি বলতো চাপের মান ছিল এবং আয়তনের মান ছিল। চাপের মান এবং আয়তনের মান আছে। এখন এই দুটা গ্যাসকে যদি আমরা একসাথে মিশ্রিত করে দেওয়া হয়, ওই মিশ্রিত অবস্থায় মোট চাপ আমরা কি বের করতাম। মোট চাপ বের করার জন্য আমাদের একটা সূত্র ছিল, ডালটনের আণবিক চাপ সূত্র। অর্থাৎ একাধিক উপাদানের মিশ্রণকে যখন আমরা একসাথে করব, তখন মিশ্রিত অবস্থায় মোট চাপ বের করার সূত্রটা হচ্ছে পিবি ইকুয়াল টু P1 V1 যোগ হচ্ছে P2 V2। ঠিক আছে, এই P1 V1 হচ্ছে এ গ্যাসের চাপ এবং আয়তন, P2 V2 হচ্ছে বি গ্যাসের চাপ এবং আয়তন, আর এই ভিটা হচ্ছে আমাদের মোট আয়তন। মোট আয়তন মানে কি হবে, দুটা গ্যাসকে, গ্যাসের যে আয়তন আছে তাদেরকে যদি আমি যোগ করি, সেটা আমাদের মোট আয়তন। এখান থেকে আমরা কি বের করতে পারবো বলতো, তখন মোট চাপ বের করতে পারি। আচ্ছা, এবার এখানে একটা জিনিস তুমি মনে রাখবে, এখানে মূলত যে গ্যাস দুটো আছে তাদের কি ছিল, চাপ এবং আয়তন মান ছিল। এই চাপ এবং আয়তন মান থেকে মিশ্রিত অবস্থা আমরা মোট চাপ বের করার জন্য সূত্র হচ্ছে আমাদের পিভি ইকুয়াল টু P1 V1 যোগ কত P2 V2। লক্ষ্য রাখতে হবে এখানে চাপের সাথে আমাদের আয়তনের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দুইটা কি বলতো সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, যাদের আয়তন এবং ঘনমাত্রা ভিন্ন। এরকম দুটো দ্রবণকে মিশ্রিত করলে সেই মিশ্রিত অবস্থায় ঘনমাত্রা বের করার সূত্রটা কি হবে। আমরা যদি এবার একটু লক্ষ্য করি, এখানে আমরা ধরো হচ্ছে এখানে দুটা দ্রবণ নিলাম, আমাদের একটা হচ্ছে কি বলতো এ, একটা হচ্ছে কত বলতো বি। এখানে দুজনের কিন্তু কি আছে বলতো, আয়তন আছে, ঘনমাত্রা আছে, আয়তন এবং মাত্রার ঘনমাত্রা আছে। দুজনের কি আছে বলতো, আমাদের আয়তন এবং ঘনমাত্রা আছে। ঠিক আছে, আচ্ছা। এখন এই দুজনকে যদি আমরা মিশ্রিত করি, এখন এই মিশ্রিত অবস্থায় ঘনমাত্রা কতটুকু হবে। দেখা হচ্ছে এখানে আমরা এবার লিখতে পারবো ভিএফ ইকুয়াল হচ্ছে V1S1 যোগ হচ্ছে V2S। V1S1 হচ্ছে এ নামক যে যৌগটা ছিল তার আয়তন এবং ঘনমাত্রা, বিটাও একই যৌগ তবে তার আয়তন এবং ঘনমাত্রা যেহেতু ভিন্ন, সেটাকে আমরা ধরবো হচ্ছে V2S2। আর এই বিটা হচ্ছে আমাদের মোট আয়তন, অর্থাৎ দুটা গ্যাস, দুটো উপাদানকে বা দুটা যৌগকে একসাথে করার পর যে মোট আয়তনটা আমরা পাবো, সেটা হচ্ছে আমাদের ভি। আর এই এসটা হচ্ছে আমাদের মিশ্রণের কি মাত্রা, ঘনমাত্রা। তো এই অনুরূপ কিভাবে সূত্র আমরা অ্যাপ্লাই করছি, কারণ হচ্ছে আয়তনের সাথে আমাদের ঘনমাত্রার সম্পর্ক হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। এটা ছিল আয়তনের সাথে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এখান থেকে আমরা হচ্ছে মোট চাপ বের করার ফর্মুলাটা পেয়েছিলাম এখানে। আর ঠিক একই রকম ভাবে আয়তনের সাথে ঘনমাত্রার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এরকম দুটা একই ধরনের যৌগের যাদের আয়তন এবং ঘনমাত্রা ভিন্ন, তাদেরকে যদি আমরা একসাথে করি, মিশ্রিত অবস্থায় মোট চাপ বের করা আমাদের সূত্র হচ্ছে বিএস ইকুয়াল টু V1S1 যোগ হচ্ছে কত বলতো V2S2। তো আমরা এবার চলে এসে আমাদের যে অঙ্কটা আছে সেটাতে আমরা চলে আসবো। তাহলে আমাদের হচ্ছে
সোডিয়াম হাইড্রোক্সাইডে দুটো ভিন্ন আয়তন এবং ঘনমাত্রা বিশিষ্ট দ্রবণ দেওয়া আছে। সেখান থেকে আমাদের প্রথম হচ্ছে মিশ্রিত অবস্থায় ঘনমাত্রাটা আমরা বের করব। প্রথমে আমরা লিখতে পারি প্রথম সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে সেখানে একটা আয়তন আছে, ঘনমাত্রা আছে। সে আয়তনটাকে আমরা ধরলাম হচ্ছে V1, মানে 3 মিলিলিটার, এবং ঘনমাত্রা ধরলাম হচ্ছে S1, এটা হচ্ছে 0.1 মোলার। আর আমাদের আরেকটা আছে, দেখো তো, দ্বিতীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এখানে আমাদের আয়তনটাকে আমরা ধরবো হচ্ছে V2, আমাদের হচ্ছে 1 মিলিলিটার, আর তার ঘনমাত্রাটাকে আমরা বলবো হচ্ছে 0.3 মোলার। আচ্ছা, এখান থেকে আমরা চলে আসবো মিশ্রণের মোট আয়তন। মিশ্রণের মোট আয়তন V ইকাল টু, মোট আয়তন মানে কি হবে, দুটোর আয়তন যোগফল, 3 যোগ 1 মানে হচ্ছে 4 মিলিলিটার। আমাদের কাজ হচ্ছে কি, মিশ্রণে তার ঘনমাত্রা আমরা বের করব। মিশ্রণে ঘনমাত্রা S মান আমরা বের করব। তাহলে সূত্রটা কি, VS ইকাল টু হচ্ছে V1 S1 যোগ হচ্ছে V2 S। তাহলে S এর মানটা হচ্ছে আমাদের V1 S1 যোগ হচ্ছে V2 S2 বাই হচ্ছে আমাদের V। তাহলে মানগুলো আমরা একটু বসাই। V1 এর মান হচ্ছে আমাদের 3, S1 এর মান হচ্ছে 0.1, যোগ V2 হচ্ছে আমাদের 1, আর S2 হচ্ছে আমাদের 0.3, আর আমাদের মোট আয়তনটার মান হচ্ছে কত বলতো, 4। এই ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের হচ্ছে মিশ্রিত অবস্থায় তার ঘনমাত্রা মানটা আমাদের বের হয়ে যাবে। রেজাল্ট বের হয়েছে, দেখো তো, 0.15। ঠিক আছে, তাহলে এখানে এই মিশ্রিত অবস্থা ঘনমাত্রা মানটা আমরা বের করেছি। তাহলে দুটো একই প্রোডাক্ট, একই ধরনের দুটো প্রোডাক্টের আয়তন এবং ঘনমাত্রা যদি আমাদের ভিন্ন হয়, সেক্ষেত্রে মিশ্রিত অবস্থায় ঘনমাত্রা বের করার সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে VS ইকুয়াল টু V1 S1 যোগ হচ্ছে V2 S2। V2 হচ্ছে মোট আয়তন, S হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা, আর V1 এখন হচ্ছে প্রথম যে দ্রবণটা ছিল তার এবং আয়তন এবং ঘনমাত্রা মান, আর V2 S2 টা হচ্ছে সেকেন্ড যে দ্রবণটা ছিল তার আয়তন এবং ঘনমাত্রা মান। এবার যদি আমরা ঘনমাত্রা মানটা পেয়ে গেছি, তাহলে আমরা হচ্ছে এবার ppm এককে তার ঘনমাত্রাটা বের করব। তো সেটা বের করার জন্য আমাদের প্রথম কি লাগবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা আণবিক ভর লাগবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর m সমান কত জানি আমরা 40, আর মিশ্রিত অবস্থা আমরা ঘনমাত্রা মান পেয়ে গেছিলাম 0.15 মোলার। ঠিক আছে, তাহলে এখন আমরা বলতে পারি যে মিশ্রণে ppm এককে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এস এম ইন্টু আমরা কত লিখবো, 10 কিউব। এস এম কত, 0.15, এম এর মান আমাদের হচ্ছে কত, 40 ইন্টু কত বলতো, 10 কিউব। তাহলে এই কাজটা করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাব, ইন্টু হচ্ছে 40 গুণ হচ্ছে 10 কিউব। তাহলে আমাদের পেয়ে গেছে আমাদের রেজাল্ট শেষ। এইটা হচ্ছে আমাদের পিপিবি বা পিপিএম রিলেটেড যে আমাদের ম্যাথগুলো ছিল সেটা, এটা আমাদের একটু ডিফারেন্ট ছিল। ঠিক আছে, বাকি সবগুলো আমাদের সহজ ছিল।